আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের সম্ভবত যে সামনের যে দিনগুলো ভীষণ রকম দুর্বিষহ, বিপজ্জনক এবং একটি দল বিভিন্নভাবে নানাভাবে যত বিপদ বিপত্তিতে পড়তে পারে, এইরকম বিপদ এবং বিপত্তি, অসংখ্য বিপদ এবং বিপত্তি জামাতের দিকে ধেয়ে আসছে। আপনারা জানেন যে গত ১৭ মাস জামাত বাংলাদেশে যে দাপট দেখিয়েছে, কিংবা ধরুন সেই শেখ হাসিনার জমানার শেষ ৬টি মাস জামাত যা কিছু করেছে তাদের এ টিম, বি টিম, ডি টিম, সি টিম দিয়ে, এই কর্মকাণ্ডগুলো নিয়ে তারা একটা সময় গর্ব করত গত ১৭ মাসে, যে তারা এই কাজগুলো করেছে, তারাই এই বিপ্লব করেছে, তারা বিপ্লবের মাস্টার মাইন্ড, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবং বিপ্লব পরবর্তী যে নির্বাচন যেটি হয়ে গেল, সেই নির্বাচনে তারা শতভাগ বিজয়ী হবে, সরকার গঠন করবে, এরকম একটি বিশ্বাস তাদের ছিল, এরকম একটি দফা রফা তাদের হয়েছিল, এরকম একটি আশ্বাস বিভিন্ন পক্ষ থেকে তারা পেয়েছিল। ফলে কী হলো, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যদি নির্ভর কেউ থেকে থাকে, সেই নির্ভরতা ছিল জামাতের মধ্যে। তাদের ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, ক্ষেত্রবিশেষে বাড়াবাড়ি হয়েছে, এটা সত্য। কিন্তু এই গত ১৭ মাসে তাদের দুশ্চিন্তা ছিল না, বরং সুন্দর একটা স্বপ্ন ছিল। তারা এই দেশটিকে একটি ইসলামিক রাষ্ট্র করবে, নাকি ইসলামিক প্রজাতন্ত্র করবে, নাকি তারা ডেমোক্রেটিক যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেভাবে চলছে সেভাবে চলবে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছিল। তাদের ভাবসাবের মধ্যে একটা রয়্যালিটি, রাজস্বিকতা চলে এসেছিল। সব মানুষ তাদের কাছে যেত, বড় বড় ব্যবসায়ীরা ধর্ণা ধরত, টাকার বস্তা নিয়ে, চাঁদার বস্তা নিয়ে, হেলিকপ্টার নিয়ে তাদের পিছু পিছু ঘুরত। যে মানুষ ঢাকা শহরে গাড়িতে চলতে পারতো না, জামাতের লোক, সে মানুষ হেলিকপ্টার করে ঘোরাফেরা করা শুরু করলো। জামাত নেতাদের বাসায় নতুন নতুন ফার্নিচার আসলো, সবচেয়ে দামি দামি লিগেসি ফার্নিচার। মানে বিভিন্ন সরকারি অফিসে দেখবেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা ছিলেন, বা প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে যে সকল ফার্নিচার ব্যবহৃত হতো বা হচ্ছে এখন পর্যন্ত, একদম হাই কোয়ালিটির, বাংলাদেশের সবচেয়ে দামি যে ফার্নিচার সাপ্লাই, লিগেসি ফার্নিচার। তো তারা সরকারি অফিসে এ ধরনের ফার্নিচার সাপ্লাই দেয়। ঠিক একই ফার্নিচার এখন জামাতের অফিসগুলোতে, জামাতের অনেক নেতাদের বাসায় শোভা পাচ্ছে। আর সেই সকল ফার্নিচারের উপর বসে, পায়ের উপর পা তুলে তারা বিভিন্ন সবক দিয়েছে গত ১৭ মাস তাদের সাথে দেখা করার জন্য, কখনো তাদের বাসায়, কখনো তাদের অফিসে, কিংবা কখনো অন্য বিভিন্ন জায়গাতে তারা মানে রাষ্ট্রদূতদের সাক্ষাৎকার দিয়েছে, ব্যবসায়ীদের সাক্ষাৎকার দিয়েছে। এবং তারা বিভিন্ন অনুষ্ঠান করেছে বিভিন্ন পাঁচতারকা হোটেলে। তারপরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, এখানে তারা বহু অনুষ্ঠান করেছে। বিরাট রকম ভুড়িভোজ, খানা পিনা, পোলাও, কুরমা, রোস্ট, কালিয়া কোপ্তা থেকে, মানে অ্যাজ ইট ইজ, যে এ দেখে কী বলবো, মনে হয় যেন বাসা হারুন আর রশিদ সে শাহী ভোজ দিচ্ছে, এরকম তাদের আয়োজন ছিল। তারা সরকারকে ভয় দেখানোর জন্য বা সরকারকে চমক দেওয়ার জন্য, বিএনপিকে থ্রেটে রাখার জন্য একটার পর একটা রাজকীয় অনুষ্ঠান তারা করেছে, সমাবেশ করেছে ঢাকার বিভিন্ন এলাকাতে, জেলা শহরে, সরোয়ার্দী উদ্যানে। মানে এই সমস্ত দেখে মনে হয়েছে যে জামাতের টাকায় তিলা পড়ে গেছে। দীর্ঘদিন টাকা যদি বাক্সবন্দি করে রাখা হয়, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, তো সেই টাকায় অনেক সময় দাগ পড়ে যায়, তিলা পড়ে যায়। তো মানুষ বলে যে ওরা হলো অনেক পুরনো ধনী, ওদের টাকায় তিলা পড়ে গেছে। তো জামাত এমনভাবে টাকা পয়সা খরচ করছিল, এমনভাবে চালচলন করছিল, দেখে মনে হচ্ছিল যে তাদের টাকায় তিলা পড়ে গেছে, অর্থবৃত্তি এরকম একটা পর্যায়ে। কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলেন, অমনি জামাতের যে বেলুন, সে বেলুন ফুস করে ফেটে গেল। কেউ আর, জামাতের একজন আমির আছে, তার নাম ডাক্তার শফিকুর রহমান, লোকজন আর পাত্তা দিতে চায় না। সে যে জিন্দা অলি, টাটকা অলি, তার ফুতে যে কাজ হয়, তার চুম্বনে যে
পাখি গান গায়, নদী প্রবাহিত হয়, তারপরে শেষে গোলাপ প্রস্ফুটিত হয়, সেই জিনিসগুলো এখন আর নেই। তার সাথে এখন কেউ হ্যান্ডশেক করতেও যায় না। এর মধ্যে দুইবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে গেছেন, এটা ফ্রাস্ট্রেশন থেকে। তারেক রহমান সাহেবের যে জৌলুস, তাকে ঘিরে মানুষের যে উন্মাদনা, এবং বেগম জিয়ার জানাজা, তারপরে তারেক রহমান সাহেবের ভূমিধস বিজয়, তারপর সরকার গঠন, এবং সরকার গঠনের পর একটার পর একটা চমক, যেভাবে সে চলছে, যেভাবে মানে জামাত যেটা করতে চায়, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে সেখানে জাকাত প্রতিষ্ঠা করতে চায়, জাকাত ভিত্তিক ইকোনমি করতে চায়, সেখানে কোরআন ধর্মভিত্তিক একটি সামাজিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, আলেমুল্লাহ আমাদেরকে প্রাধান্য দিতে চায়, যে কাজগুলো তারা করবে ঠিক সেম কাজগুলো আরও সুন্দর করে তারেক রহমান সাহেব শুরু করে দিয়েছেন। ফলে কী হলো, এটা দেখতে তাদের ভালো লাগছে না, যে তাহলে আমরা এখন কী নিয়ে রাজনীতি করব। আমাদেরকে তো তাহলে নতুন একটা ন্যারেটিভ আনতে হবে। আমরা যা কিছু বলেছি, যা কিছু করতে চেয়েছি, তো সেগুলো তো তারেক রহমান সাহেবই করছে। তো এই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের যে চাহিদা তা তো দ্বিগুণ হয়ে গেল। একে তো বাঙালি জাতীয়তাবাদ, তার উপর শহীদ জিয়ার জাতীয়তাবাদ, বেগম জিয়ার জাতীয়তাবাদ, তারেক রহমান সাহেবের নিজের যে ৩১ দফা, সব মিলিয়ে যদি আবার জামাতের যে ইসলামাইজেশন তার সঙ্গে যুক্ত হয়, তাহলে তো জয়নাল আবেদিন ফারুক যেটা বলেছেন যে ২০৪২ সন পর্যন্ত তারেক রহমান সাহেব ক্ষমতা থাকবেন, আরও ১৬ বছর তিনি ক্ষমতায় থাকবেন। জনাব শফিকুর রহমান, তার বয়স এখন ৭২ বছর বা ৭৩ বছর। তো সেই অর্থে যদি আরও ১৬ বছর তারেক রহমান সাহেব ক্ষমতায় থাকেন, তাহলে তো ওনার বয়স ৯১-৯২ বছর হয়ে যাবে। ওই বয়স ওনার কি দাঁত থাকবে, শক্তি থাকবে, সামর্থ্য থাকবে? মাথার চুল তো এমনি এখন আর নাই, তখন কি অবস্থায় থাকে? তিনি কি শয্যাগত থাকবেন, না সবল সচ্ছল থাকবেন, না তার জায়গায় মিয়া গোলাম পারওয়ার আমির হবেন, নাকি অন্য কেউ আমির হবেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন জামাতের মধ্যে চিন্তা ভাবনা হয় না, তাদের অনেক টেনশন হয়, তাদের অনেক কষ্ট হয়। তো সেই কষ্ট থেকে আপনি দেখবেন যে ইদানিংকালে তাদের অনেকের চেহারা নষ্ট হয়ে গেছে। অনেকে আগে পাঞ্জাবি পরতেন, পাজামা পরতেন, মার দিয়ে পরতেন, ভাঁজ করে তারা যখন বাইরে আসতেন ফুরফুরে ফুরফুরে একটা ভাব থাকতো, শরীর থেকে তরতাজা আতরের গন্ধ আসতো, মাথার যে টুপি, সেই টুপির একটা স্রোত ছিল, দাড়ির একটা জিল্লতি ছিল। তো সেই জিনিসগুলো এখন আর নাই। এখন অনেকের চেহারা নষ্ট হয়ে গেছে, অনেকের রাগ হয়ে যাচ্ছে, কথায় কথায় তারা চোখ গোল করছে ইত্যাদি। এই যে নির্বাচনে পরাজিত হওয়ার পরেই সিনড্রোমগুলো দেখা দিয়েছে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে শহীদ, তারা যাকে শহীদ ওসমান হাদি বলেন। তো সেই ওসমান হাদির যারা হত্যাকারী, তারা ভারতে ধরা পড়েছে। এখন সেই হত্যাকারীরা যদি জামাতের নাম বলে দেয়, জামাতকে জড়ানোর চেষ্টা করে, এটা তো ভারত করতে পারে। জামাত তো নির্দোষ একটা সংগঠন, তারা তো এই ধরনের খুন খারাপি থেকে শুরু করে এই ধরনের কোনো কর্মে যায় না। তারা তো যে বদনাম ১৯৭১ সালে নারী ধর্ষণ, ঘরবাড়ি লুণ্ঠন, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানি যা কিছু হয়, এগুলো গল্প তৈরি করা হয়েছে জামাতের বিরুদ্ধে। কিন্তু জামাত বলে করে যে না, তারা রাজাকার যে শব্দটি, যার অর্থ সাহায্যকারী, তারা তো আসলে ৭১-এ এদেশের মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। পাকিস্তানি আর্মিরা মহিলাদের ধরে নিয়ে গেছে, তারা সেই মহিলাদেরকে সসম্মানে সেখান থেকে ফিরে এনেছে, তারা তাদেরকে পুনর্বাসিত করেছে, অনেক মুক্তিযোদ্ধাদেরকে তারা বাঁচিয়েছে। এমনকি অনেক জায়গায় হয়তো তারা মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধও করেছে। আর যদি মুক্তিযুদ্ধ নাও করে থাকে, তারা তো দোয়া করেছে আল্লাহ মুক্তিযোদ্ধাদের বিজয় হোক। তো সেই জামাতকে আওয়ামী লীগ ক্ষমতা এসে ফাঁসিয়ে দিয়েছে। তারা বলছে এরা রাজাকার, আলবদর, আসাম ছুঁয়ে পাকিস্তান আর্মি যে সকল কর্ম করেছে, এইগুলো আওয়ামী লীগ বলেছে যে না, এগুলো সব জামাত করেছে। আর দ্বিতীয়ত, পাকিস্তান আর্মি যে মন্দ কাজ করেছে তা জামাতের বুদ্ধিতে করেছে। এবং সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি জামাত সেই ন্যারেটিভই এখন পর্যন্ত তারা দূর করতে পারেনি। এর বাইরে গত ১৭ মাসে তারা ক্ষমতা লাভ করার পর যেভাবে মাজার ভাঙচুর হয়েছে, তারা তো বলছে যে আমরা এই কাজ করিনি। তো সবাই বলছে যে না, এরা মাজার ভাঙছে, এরা আর কিছুদিন থাকলে শহীদ মিনারও ভেঙে ফেলবে, এরা এই যে ঢাকা শহরে যে সকল মূর্তি রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলা আছে, তারপর সে স্বোপার্জিত স্বাধীনতা আছে, রাজু চত্বর আছে, এইগুলো জামাত ক্ষমতা আসলে ভেঙে চুরে একদম সমান করে দেবে। এখানে হয়তো তারা কোনো কোরআন শরীফের বা অন্য কোনো
যেগুলোকে ইসলামিক কোরিওগ্রাফি বলা হয় বা কালিওগ্রাফি বলা হয়, এই জিনিসগুলো হয়তো তারা করলেও করতে পারত। তো এই যে দুর্নাম এবং বদনাম যে তাদেরকে সবসময় তাড়া করে আসছে, সাম্প্রতিক সময় আবার সেই দুর্নাম বদনামের সঙ্গে যুক্ত হয়েছে হাদির এই আসামি, হত্যাকারী আসামি, তার গ্রেপ্তার। এখন সে কি বলে, বাংলাদেশে কি বলে, ভারত কি বলে, এটা নিয়ে জামাতের মধ্যে কিন্তু ভীষণ রকম টেনশন হচ্ছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো পুলিশ হত্যা মামলা, এটা বিএনপি করবেই। এখন পুলিশ হত্যা মামলা যখন চালু হবে তখন মানে রাজসাক্ষী দেওয়ার জন্য সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় বেশ কয়েকজন রাজনীতিবিদ ছিলেন যারা জামাতের সাথে যোগাযোগ করতেন, বিএনপির সাথে যোগাযোগ করতেন। যারা জামাতের টাকা নিয়েছে, বিএনপিরও টাকা নিয়েছে, তারপরে রাস্তাঘাটে কিছুই করেনি, কিন্তু ভাবসাব দেখিয়েছে যে তারাই সব কিছু করেছে, তাদের হুকুমই সব কিছু হয়েছে, তারাই এই পুলিশ হত্যাকাণ্ড থেকে শুরু করে সব কিছু আছে, এগুলো সব তারাই প্রমোট করেছে। যাই হোক, এই সকল কথা যখন তারা বলেছে, কি ভেবে বলেছে, কেন বলেছে, ডাজ নট ম্যাটার, বাট ওটা বিএনপি বুদ্ধিমান দল, তারা করেছে কি এই ছেলেগুলোকে এনক্যাশ করেছে, নিজেদের দলে নিয়েছে। নিজেদের দলে নিয়ে ভবিষ্যতে যখন এই পুলিশ হত্যা মামলা হবে, তাদেরকে যখন রাজসাক্ষী করা হবে যে অমুক নেতা আমাকে টেলিফোনে এই হুকুম দিয়েছেন, আমার বিকাশে এত টাকা পাঠিয়েছেন, আমার রকেটে এত টাকা পাঠিয়েছেন, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়েছেন এবং আমি সেই টাকা নিয়ে অমুক অমুক জায়গাতে এই কাজগুলো করেছি, এই কথাগুলো যদি বলা হয় তাহলে জামাত কতটা বিপদে পড়তে পারেন একবার একটু চিন্তা করেন তো। তারপরে যে জিনিসটা হচ্ছে যে এই যে পুলিশ হত্যাকাণ্ড, সেই পুলিশ হত্যাকাণ্ড তো একটা দুটো নয়, যদি প্রতিটা থানায় একটা করে মামলা হয়, প্রতিটা জেলায় একটা করে মামলা হয়, যেভাবে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে, এভাবে যদি জামাতের বড় বড় নেতাদেরকে হুকুমের আসামি করে সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়, আপনার কাছে কী মনে হয় যে শেখ হাসিনার যে রেজিমের 16 বছর, সেই 16 বছর বা 17 বছর, তার চাইতে এই বর্তমান রেজিমের 17 মাস বা 17 দিন তাদের কাছে রীতিমতো জাহান্নাম হয়ে দেখা দেবে যদি পুলিশ হত্যা মামলা শুরু হয়ে যায়। এর বাইরে যে সকল বিষয় ঐক্যমত হয়েছে, যেমন উচ্চকক্ষ হবে, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, আরও অনেক কিছু। এখন সেই কাজগুলো যদি বিএনপি না করে তাহলে জামাতের উপর কিন্তু বিপদ ধেয়ে আসবে, একটার পর একটা বিপদ ধেয়ে আসবে। আর এই মুহূর্তে জামাতের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে জামাতকে কেউ বিশ্বাস করছে না, তাদেরকে সবাই একটি মুনাফিকের দল বলার চেষ্টা করছে, তাদেরকে বলছে যে এই দলে কোনো ইনসাফ নেই, এরা মানুষের টাকা মেরে দেয়, এরা মানুষকে কথা দিয়ে কথা রাখে না, এরা যখন কাউকে প্রয়োজন অমনি তার হাতে পায়ে ধরবে, আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে অমনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দেবে। এই হলো জামাতি চরিত্র। সেই চরিত্র, সেই মুনাফিকের চরিত্র যে কতটা নির্মম এবং নিষ্ঠুর তার কিছু নমুনা আপনি পাবেন পীরে চরমোনাই, চরমোনাই পীর সাহেবের যিনি ছোট পীর, তার কিছু বক্তব্য।